নমস্কার। আজকের অনুষ্ঠানে আমাদের নিবেদন কল্পবিজ্ঞান অবলম্বনে লেখা একটি অনবদ্য গল্প মহাবিপাকে ব্যারন আইল্যান্ড। এটি একটি অত্যন্ত আকর্ষণীয় গল্প। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। শুরু করছি গল্প মহাবিপাকে ব্যারন আইল্যান্ড। গল্পটি লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু, গল্প পাঠে শিশির রায়। গল্প মহাবিপাকে ব্যারন আইল্যান্ড। 29শে জুন 2020 সুপ্রভাত পত্রিকার নবম পাতায় ছোট করে একটি খবর বেরিয়েছিল। আবার আন্দামানের ব্যারন আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। উপকূলরক্ষী বাহিনীর একদল রক্ষী আন্দামান সাগরে টহল দেওয়ার সময় এই দ্বীপে আগ্নেয়গিরিকে আবার সক্রিয় হতে দেখার কথা সুপ্রভাতের সংবাদদাতাকে জানিয়েছেন। 30শে জুন অন্যান্য অনেক কাগজেও ছোট এবং বড় আকারে এই খবর প্রকাশিত হয়েছিল। 1 জুলাই বিজ্ঞান পত্রিকা জ্ঞান বিচিত্রা উপকূলরক্ষী বাহিনীর এক হেলিকপ্টার চালকের বিবৃতি উদ্ধৃত করে জানালো যে ব্যারন দ্বীপের আগ্নেয়গিরি ভয়ঙ্করভাবে আগুন ও ধোঁয়া উদ্গীরণ করতে শুরু করেছে। দ্বীপের চারধারে প্রায় 100 মিটার পর্যন্ত সমুদ্রের জল প্রচণ্ড গরমে ফুটতে শুরু করেছে এবং এর ফলে দ্বীপের চারদিকে একটা বাষ্পের বলয় তৈরি হয়েছে। এসব খবর অবশ্য মানুষকে একেবারেই অনুসন্ধিৎসু করে তুলল না, কেননা আন্দামানের এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা মানুষ শুনে আসছে 1787 সাল থেকে। ওই বছরেই প্রথম ব্যারন আইল্যান্ডের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কথা সরকারিভাবে জানানো হয়েছিল। 4 জুলাই বিজ্ঞান পত্রিকা সায়েন্টিফিলিয়ার প্রথম পাতার খবর নাড়িয়ে দিল সমস্ত মানুষকে। শুধুমাত্র ভারতবর্ষের মানুষ নয়, মুখে মুখে ফিরতে লাগলো খবরটি সারা পৃথিবীর মানুষের মধ্যে। ইন্টারনেটের মাধ্যমে সমস্ত জগৎ তখন জেনে ফেলেছে খবরটি। প্রচার মাধ্যমের সমস্ত সাংবাদিকরা তখন ভিড় করেছে দিল্লির কৃত্রিম উপগ্রহ পরিচালনা পর্ষদের অফিসে। সায়েন্টিফিলিয়ার খবরটি ছিল এই রকম: আন্দামানের ব্যারন আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে উদ্ভূত লাভার মধ্যে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এক অদ্ভুত ধরনের প্রাণীকে, যাদের আগে কখনো দেখা যায়নি ওই দ্বীপে। ভয়ালো অদ্ভুত দর্শন এই প্রাণীদের দেখে এক উপকূলরক্ষী ভয় পেয়ে গুলি চালায়, কিন্তু ওই গুলি ওই প্রাণীদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি, এমনকি ওদের দেহে লাগা সত্ত্বেও। উপকূলরক্ষী বাহিনীর বিশ্বস্ত সূত্রে এ খবর জানা গেছে। ওই প্রাণীদের ওই দ্বীপে উপস্থিতির কথা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাওয়া ছবি থেকে কৃত্রিম উপগ্রহ পরিচালনা পর্ষদ স্বীকার করে নিয়েছে। এরপর কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে তৈরি হতে থাকলো এই নিয়ে নানা রকম মুখরোচক সংবাদ। ফ্রান্সের একটি নিউজ চ্যানেল এক বিজ্ঞানী এই প্রাণীদের উপস্থিতির সঙ্গে 8 মাস আগে শোরগোল ফেলা আন্দামানের কাছে কয়েকজন মৎস্যজীবীর দেখা ইউফো এক যোগসূত্র আবিষ্কার করে ফেললেন। সারা পৃথিবী জুড়ে শুরু হলো হইচই। যুদ্ধবাজ বিশেষজ্ঞরা ব্যারন আইল্যান্ড ঘিরে ফেলে ওই প্রাণীদের বিরুদ্ধে যুদ্ধের পরামর্শ দিলেন। এদের মধ্যে যাদের মাথা বেশি গরম তারা এমনকি পরমাণু বোমা ফেলার উপদেশও দিয়ে ফেললেন। বিশেষজ্ঞদের মধ্যে একদল আবার বোমা ফেলার ফলে আগ্নেয়গিরি ধ্বংস হয়ে অতিমাত্রায় লাভা বেরিয়ে পরিবেশের কি ক্ষতি হতে পারে তা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় কয়েকটি প্রবন্ধও লিখে ফেললেন। প্রাণী সংরক্ষণের পক্ষের কয়েকটি সংগঠন আবার কয়েকটি শহরে মিছিল করে এই প্রাণীদের মেরে ফেলার বিরুদ্ধে জনমত সংগঠিত করতে নেমে পড়লেন। কাজ বেড়ে গেল সমাজের বিভিন্ন পেশার মানুষদের। নিত্যকার কাজের বাইরে এমন একটি ঘটনার আলোচনা অংশ নিতে গিয়ে আমরাও পিছিয়ে পড়ার বান্দা নই। রবিবার সকালে
যেখানে আমরা পরান্দার রেস্টুরেন্টে পৌঁছই 10টা থেকে 11টার মধ্যে হেলতে দুলতে। সেখানে সকাল 9টার মধ্যে সেদিন আড্ডায় হাজির সবাই, শুধুমাত্র সমীরণ আর নকামামা ছাড়া। চা খেতে খেতে আমরা যখন খবরটি নিয়ে মারাত্মক তর্ক বিতর্কে ব্যস্ত, তখন প্রায় 10টার সময় বেজার মুখ করে সমীরণ এসে খবর দিল যে সকালবেলা নকামামার মোবাইলে ফোন করে না পেয়ে সাক্ষাৎ এ বিষয়ে ওনার মতামত জানার জন্য ওনার বাড়ি গিয়ে দেখেছে বাড়িতে তালা ঝুলছে। আমরা সকলেই হতাশ হয়ে গেলাম খবরটি শুনে। এমন একটি ঘটনা, আর তা নিয়ে আমাদের আসরের মধ্যমণি নকামামার বিজ্ঞান নির্ভর রসালো আলোচনা শুনতে পাওয়া যাবে না। দোকানের মালিক আদি অকৃত্রিম পরান্দা সবাইকে প্রবোধ দেওয়ার জন্য বললেন, আরে উনার কি আপনাগো মতন বইয়া আলোচনা করার সময় আছে? দেখেন গিয়া উনি হয়তো আন্দামানেই চইলা গেছেন। ব্যাপারটায় একটা হেস্তনেস্ত করার জন্য ইতিহাসের শিক্ষক দেবাশিস ঘোষ ফোড়ন কাটলেন। মনে হয় ইটিদের সঙ্গে কথা বলার জন্য উনি ওখানে গেছেন, কেননা উনি ছাড়া কেই বা বুঝবেন অন্য গ্রহের অধিবাসীদের ভাষা। অন্য কেউই অবশ্য কথাটিতে বেশি গুরুত্ব দিলেন না। এরপরে অবশ্য আলোচনা জমল না। ছাড়া ছাড়া আলোচনা করতে করতে কয়েক কাপ চা গিলে সকলে পা বাড়ালাম যে যার বাড়ির দিকে। এরপর কেটে গেছে প্রায় 1 মাস। ব্যারন আইল্যান্ডের লেখচিত্র শিখরে পৌঁছে প্রায় শূন্যে নেমে এসেছে। বেশিরভাগ আড্ডায় এখন এই ঘটনাকে কাগজওয়ালাদের কাগজ বিক্রির এক পরিকল্পনা বলে অভিহিত করে তাদের মুণ্ডপাত করা চলেছে। তা অবশ্য মিলিয়ে যাবার অবস্থায় চলে এসেছে। এমন সময় হঠাৎই এক রবিবার ধূমকেতুর মতো আবির্ভূত হলেন নকামামা। রবিবার বলে আমাদের আসরের সকলেই সেদিন উপস্থিত। নামকরা সাহিত্যিক গোবিন্দ ঢোল, যাকে সাহিত্য জগতের লোকেরা চেনে ঢোল গোবিন্দ নামে, বামপন্থী নাট্যকার অমল ত্রিপাঠী, ব্যাংক কর্মচারী সমীরণ রায়, বিজ্ঞানের অধ্যাপক অপূর্ব দত্ত, দেবাশিস, আমি আর পরান্দা ছাড়া সেদিন আসরে নবতম সংযোজন বিখ্যাত আইটি কোম্পানির কর্পোরেট ম্যানেজার, আমাদের একমাত্র মহিলা সদস্য থিতা সাহাও উপস্থিত ছিলেন। নকামামা এলেন প্রায় 11টার সময়ে। নকামামা বসার আগেই গোবিন্দবাবু বলে উঠলেন, কোথায় উদা হয়েছিলেন মশাই? চারিদিকে আন্দামানের ইটিদের নিয়ে হইচই, আর আপনিই নেই। অমলবাবু খোঁচা দিয়ে বললেন, হয়তো ইটিদের উৎস সন্ধানে বহির্বিশ্বে পাড়ি দিয়েছিলেন। খোঁচাটিকে একেবারে পাত্তা না দিয়ে ঠোঁটে মুচকি হাসির রেস তুলে নকামামা বললেন, কিছু লোক জাদুকর ল্যাব ব্রেক করে আর বাইরের কিছু সিনেমা দেখে ঘুমিয়ে ঘুমিয়ে বহির্বিশ্বের প্রাণীদের কাছে পৌঁছে যান। আমরা যারা বিজ্ঞানের সাধনা করছি তাদের তো আর ঘরে বসে অলিক কল্পনা করলে চলবে না। তাই ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধিকর্তা যখন আমাকে প্রাণী বিশারদ প্রফেসর মাধবনের ও আরও অনেকের সঙ্গে অনুসন্ধান টিমে থাকতে বললেন, তখন যেতেই হলো আন্দামানে। গল্পের গন্ধ পেয়ে সমীরণবাবু স্পেশাল চা আর ফিশ ফ্রাইয়ের অর্ডার দিয়ে দিলেন। চা এলে চায়ে প্রথম চুমুকটি দিয়ে নকামামা শুরু করলেন তার কাহিনী। 6ই জুলাই মাধবনের সঙ্গে সকালের ফ্লাইট ধরে আন্দামান পৌঁছলাম প্রায় 1টার সময়। হোটেলে গিয়ে দেখি অভিযানের জন্য আরও 5 জন আগেই সেখানে উপস্থিত হয়েছেন। আমার বন্ধু বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী শফিকুল আলম, চীনা মহাকাশ বিজ্ঞানী ইয়াং সুন, আমেরিকার বায়োকেমিস্ট জন সেগান, মায়ানমারের মহিলা অভিযাত্রী মি সুই আর ফ্রান্সের মহিলা আগ্নেয়গিরি বিশেষজ্ঞ আইরিন রেনো। রাত্রে এক প্রস্ত আলোচনা হলো কিভাবে এগোনো হবে তা নিয়ে। সঙ্গে যোগ দিলেন ভারতীয় নৌবাহিনীর 2 কমান্ডার। খোঁচা দিয়ে অমলবাবু বললেন, আপনাকে নিশ্চয়ই সবাই মিলে এই দলের নেতা বানিয়ে দিলেন। নকামামা তীর্যক ভাবে অমলবাবুর দিকে তাকিয়ে বললেন, তা আপনার ভালো না লাগলেও ব্যাপারটা এমনই হয়েছিল। ফিশ ফ্রাইয়ের একটা টুকরো মুখে দিয়ে আবার শুরু করলেন নকামামা। পরের দিন সকালে পোর্ট ব্লেয়ার থেকে 135 কিলোমিটার উত্তর পূর্বের সমুদ্রপথ পাড়ি দিয়ে ব্যারন আইল্যান্ডের কাছাকাছি পৌঁছলাম আমরা পরের দিন সকালে। মাঝখানে অবশ্য নৌবাহিনীর ঘাঁটি থেকে
আমাদের সঙ্গী হলো নৌবাহিনীর বিরাট এক দল। যদি সত্যি যুদ্ধ করতে হয় তাই এই ব্যবস্থা। আন্দামানের এই ব্যারন আইল্যান্ডের আগ্নেয়গিরির উচ্চতা মাটির থেকে 354 মিটার, সমুদ্রের গভীরে প্রায় 2250 মিটার নিচু থেকে উঠেছে এই আগ্নেয়গিরি। চওড়ায় মাত্র 3 কিলোমিটার এই ব্যারন আইল্যান্ড। সুমাত্রা থেকে বার্মা পর্যন্ত উত্তর দক্ষিণ বরাবর যে আগ্নেয়গিরিগুলি আছে তার মধ্যে ব্যারন আইল্যান্ডের আগ্নেয়গিরি এখন একমাত্র সক্রিয়। ব্যারন আইল্যান্ডে অবশ্য মানুষের বাস নেই। এই দ্বীপের বর্তমান বাসিন্দারা হল বন্য ছাগল, কাকড়া, ইঁদুর আর পাখি। দূর থেকে দ্বীপের কিছুই দেখা যাচ্ছিল না। দ্বীপের থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত সমুদ্র গরম জলের মতো ফুটছিল, আর তার থেকে যে বাষ্প বেরোচ্ছিল তা ঢেকে রেখেছিল দ্বীপের অভ্যন্তরকে। প্রায় 300 থেকে 400 মিটার উঁচু কালো ধোঁয়া আর জ্বলন্ত বস্তুর উদগীরণ দেখা যাচ্ছিল বহু দূর থেকেও। হাওয়ার টানে কালো ধোঁয়া দক্ষিণ দিকে বয়ে যাচ্ছিল। এর সঙ্গে চলছিল বাজ পড়লে যেমন আওয়াজ হয় তার থেকেও জোরালো আওয়াজ, যা শুনে মনে হয়েছিল ঠিক মাথার উপর দিয়ে জাম্বো জেট যাচ্ছে। অমলবাবু আবার খোঁচা দিলেন, তা আপনি ভয় পেয়ে কেবিনে লুকোতে যাননি তো? সমীরণ আর আমি গল্প ভণ্ডুলের আশঙ্কায় বললাম, তা আপনি হলে তাই করতেন, তবে নকা মামার ব্যাপার আলাদা। সব রকম ঘটনার মোলাকাত করার ক্ষমতা ওনার আছে। তুষ্ট হয়ে মামা বাকি ফিশ ফ্রাইটুকু মুখে ফেলে অমলবাবুর দিকে একটা তাচ্ছিল্যের দৃষ্টি নিক্ষেপ করে আবার শুরু করলেন। সবাই মিলে আলোচনা করে নৌবাহিনীর একটা হেলিকপ্টারে উঁচু থেকে দ্বীপ প্রদক্ষিণ করতে পাঠানো হলো ইয়াং সুন, মি সুই, মাধবন আর কমান্ডার নাম নরেশ যাদবকে। ওরা এসে যা বলল তাতে তো আমাদের চক্ষু চড়ক গাছ। বলে কিছুক্ষণ বিরতি নিয়ে চা খেতে লাগলেন নকা মামা। মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু পরান্দা উত্তেজনায় তাও মঞ্জুর না করার ভঙ্গিতে বলেন, আরে চা খাইবেন পরে, আগে বলেন ওনারা কি দেখল। মুচকি হেসে আবার শুরু করলেন নকা মামা। হেলিকপ্টার থেকে ওনারা দেখলেন কংক্রিটের পাথরের অবয়ব নিয়ে দ্বীপে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু অদ্ভুত দর্শন প্রাণী, যাদের মাথা চারকোনা ইটের মতো, লম্বায় 7 থেকে 8 ফুট তো হবেই। হাত, পা, বুক সব চারকোনা কংক্রিটের তৈরি। আগ্নেয়গিরির একদিক দিয়ে লাভার স্রোত বেরিয়ে উত্তর পশ্চিম বরাবর সমুদ্র গিয়ে পড়েছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে জানা গেছে লাভার স্রোতের আশেপাশের তাপমাত্রা প্রায় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। অথচ সেখানেই ঘুরে বেড়াচ্ছে এই প্রাণীর দল। কেউ কেউ লাভার স্রোতের মধ্য দিয়ে হেঁটে পার হচ্ছেন এমনভাবে যেন ছোট পাহাড়ি ঝর্ণা পার হচ্ছে। কমান্ডার রাম নরেশ অত্যাধুনিক মেশিনগান থেকে গুলি চালিয়ে দেখেছে গুলি ওই প্রাণীগুলির এতটুকু ক্ষতি করতে পারছে না। শুনে চিন্তার ভাঁজ পড়ল সকলের কপালে। ফের এক প্রস্ত আলোচনায় বসলাম সকলে। অবশেষে সকলে মিলে সিদ্ধান্ত নিল আবার 2টি হেলিকপ্টার নিয়ে সারা দ্বীপের জরিপ করা হবে। একদলে থাকবেন শফিকুল, জন সেগান আর নৌবাহিনীর 2 জন কমান্ডার। এদের কাজ হবে শফিকুল সাহেবের নতুন আবিষ্কার করা 1 মিনিটে বিশ্লেষণ যন্ত্রের সাহায্যে হেলিকপ্টার থেকে অদ্ভুত দর্শন প্রাণীদের শরীরের বিভিন্ন রাসায়নিকের যৌগের বিশ্লেষণ, এবং সেগানের কাজ হবে ওই বিশ্লেষণের ভিত্তিতে প্রাণীগুলির শরীরের সম্ভাব্য বায়োমলিকুলের হদিশ পাওয়া। কেননা সেটা জানা না গেলে যে প্রাণী 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘুরে বেড়াচ্ছে তাদের কবজা করা অসম্ভব। আরেক দলের দায়িত্ব দ্বীপের এ প্রান্ত থেকে ও প্রান্ত চক্কর দিয়ে চারপাশের অবস্থা দেখে নেওয়া, আর দ্বীপের বাসিন্দা, বন্য ছাগল ও অন্যদের হাল হকিকত জেনে নেওয়া। এই দলে ছিলাম আমি, ইয়াং, আইরিন আর একজন কমান্ডার। মি সুই আর মাধবন জাহাজের থেকে সকলের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের কাজটা করবে। অমলবাবু কটাক্ষ করলেন, এত লোক যাবার কি দরকার ছিল? আপনি তো একাই 100। একটু থমকে গেলেও নকা মামা একেবারেই আমল দিলেন না কথাটায়। শুরু করলেন আবার। অনেকক্ষণ আকাশে চক্কর দিয়ে ফিরে আসার পর
সবাই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করতে বসে আমাদের তো বিস্ময়ে হতবুদ্ধি হওয়ার দশা। দ্বীপের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ওই দ্বীপের অনেক প্রাণীদের মৃতদেহ, এমনকি যেদিকে আগ্নেয়গিরির রেশ যায়নি তেমনভাবে। গাছপালা তখনও দাঁড়িয়ে আছে, তাপমাত্রাও 50 ডিগ্রির কাছাকাছি। সেখানেও অনেক প্রাণীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। দ্বীপের এক কোণে গাছপালায় ঢাকা এক জায়গায় একটি ইউফোর মতো বস্তুর সন্ধানও পাওয়া গেছে। তবে এসব আমাদের অবাক করলেও সবচেয়ে অবাক করা তথ্য পাওয়া গেল শফিকুল আলম এবং জন সেগানের সংগ্রহ করা তথ্যের বিশ্লেষণ করে। পবনদার হতাশভাবে বললেন, আপনি হাইডা গেলেন? অবজ্ঞার হাসি এসে রকামামা বললেন, রিয়েলিটি শো আর টি-20 ক্রিকেট দেখে আপনার বিজ্ঞান সম্বন্ধেও ধারণাটা ওই রকম হয়ে গেছে। বিজ্ঞানে হার জিত বলে কিছু নেই, সবটাই অজানার প্রতি আকর্ষণ আর তার থেকে পাওয়া জ্ঞানকে মানুষের উন্নতিতে লাগানো। কথাটা বলেই আবার শুরু করলেন নখামামা। ঘুরে বেড়ানো প্রাণীগুলির দেহ তৈরি সিলিকেটেড শৃঙ্খল দিয়ে, যেখানে আমাদের পৃথিবীর সমস্ত প্রাণীর দেহ তৈরি হয়েছে কার্বন শৃঙ্খল দিয়ে। শৃঙ্খলের মাঝে মাঝে অ্যালুমিনিয়াম, ফসফরাস ও অন্যান্য মৌলের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে যৌগগুলির জটিলতা আর বৈচিত্র্য। এই ধরনের বিচিত্র প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে অসম্ভব। নিশ্চিতভাবেই এই প্রাণীরা এসেছে এমন এক গ্রহ থেকে যেখানে তাপমাত্রা 1100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি কিংবা তার থেকে অনেক বেশি। সিলিকেট প্রাণী হাওয়ায় লাভার উত্তাপে এদের কোনো অসুবিধা হচ্ছে না। ইয়াংসু বললেন, মনে হচ্ছে এরা এসেছে থার্মিয়া নামের গ্রহ থেকে। অন্য সৌরজগতের এই গ্রহের তাপমাত্রা 1100 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি। সবচেয়ে ভ্যাবাচেকা অবস্থা তখন জন সেগানের। কয়েকদিন আগেও উনি বিশ্বব্রহ্মাণ্ডে কোনো প্রাণী থাকলে তা পৃথিবীর প্রাণ রসায়নের নীতি অনুসরণ করবে বলে গলা ফাটিয়েছেন। মিনমিনে গলায় সেগান বললেন, কিন্তু বুঝতে পারছি না বেঁচে থাকার জন্য যে শক্তির প্রয়োজন তাই সিলিকেট প্রাণীরা পাচ্ছে কোথায়। আমি বললাম, প্রখর সৌরশক্তির কিংবা তেজস্ক্রিয় শক্তি হতে পারে এর উৎস, বললেন নখামামা। নৌবাহিনীর কমান্ডার প্রধান তো শুনে আতকে উঠে বললেন, তাহলে তো দেখছি পারমাণবিক বোমাও কিছু করতে পারবে না এদের। যা হোক, অনেক তর্ক বিতর্ক করেও এদের দমন করার রাস্তা খুঁজে না পেয়ে সকলের চিন্তান্বিত মুখে যখন জাহাজের কেবিনে শুতে গেলাম, তখন ঘড়িতে ভোর 4টে বাজতে 15 মিনিট বাকি। কিছুক্ষণ থামলেন নখামামা। পরান্দাকে বললেন আরেক কাপ চায়ের ব্যবস্থা করতে। চা আসার মাঝের সময়টুকু আমাদের উত্তেজনা উঠল চরমে। বিজ্ঞানের এমন রোমহর্ষক ঘটনার কথা শুনে অপূর্ব বাবুর মতো শান্ত লোক পর্যন্ত বলে ফেললেন, চাটা আপনার এখনই দরকার হলো? চা এসে গেল 1 মিনিটের মধ্যে। হেসে সকলের দিকে তাকিয়ে ধুমায়িত কাপে চুমুক দিয়ে আবার শুরু করলেন নখামামা। পরিকল্পনা অনুসারে পরের দিন সকালে অবস্থাটা সরেজমিনে আবার দেখার জন্য আমি, ইয়াং আর 2 কমান্ডার বেরোলাম। যা দেখলাম তাতে আমরা থমেরে গেলাম। লাভা স্রোতের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অজানা অদ্ভুত প্রাণীগুলির মৃতদেহ। 4-5টি যদিবা বেঁচে আছে, তাদের অবস্থাও শোচনীয়। টলতে টলতে নিঃশ্বাস নেওয়ার ভঙ্গিতে উপরে মুখ তুলে চেষ্টা করছে তারা বেঁচে থাকার। জলে ডোবার মুহূর্তে ডুবন্ত মানুষের যেমন চেহারা হয়, অনেকটা তেমন। সেদিন বিকেলের মধ্যে সবকটি প্রাণীরই মৃত্যু ঘটল। মি সুই আর নৌবাহিনীর কমান্ডাররা উৎফুল্লিত হলেও আমি, শফিকুল আর সেগান কিন্তু মোটেই আনন্দিত হলাম না। কেননা ততক্ষণে আমরা বুঝতে পেরে গেছি মৃত্যুর কারণ আর পরবর্তী বিপদের কথা। ব্যাপারটা সকলকে বুঝিয়ে বলার পর সকলে বুঝতে পারল যে 9 মাস আগে দেখা ইউফো মিথ্যা ছিল না। কোনো কারণে ইউফোটি ভেঙে পড়েছিল ওই দ্বীপে। আর ওই ইউফোতে আসা থার্মিয়ার অন্য ধরনের প্রাণীরা আশ্রয় নিয়েছিল ব্যারন আইল্যান্ডের আগ্নেয়গিরির গহ্বরে। কেননা তারা যে তাপমাত্রা ও আবহাওয়ায় অভ্যস্ত, আগ্নেয়গিরির অন্দর ছিল তার উপযুক্ত।
সূর্যের তাপ না পৌঁছলেও তাদের জীবন ধারণের শক্তি তারা আহরণ করত আগ্নেয়গিরির বিভিন্ন স্তরে থাকা তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ করা শক্তি থেকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের চাপে ছিটকে বেরিয়ে এসেছিল তারা আগ্নেয়গিরির বাইরে। অপূর্ববাবু প্রশ্ন করলেন, কিন্তু হঠাৎ তারা কি করে মারা গেলেন? মুখে মুচকি হাসির রেশ টেনে নকামামা বললেন, বুঝলেন না, আগ্নেয়গিরির বাইরে তো আর তেজস্ক্রিয় পদার্থের শক্তি নেই, তাহলে শরীরটাকে বয়ে নিয়ে যাবার শক্তি তাদের আসবে কোথা থেকে? সম্ভবত যতটুকু শক্তি জমা করা ছিল তা দিয়ে কয়েকদিন টানার পর এই শক্তির অভাবেই মারা পড়ে তারা। তা সব তো কবেই চুকে গেছে, তারপরে এতদিন কোথায় ছিলেন মশাই? ওই প্রাণীদের মৃতদেহগুলো থার্মিয়ায় পৌঁছে দিয়ে এলেন নাকি? খোঁচা মারলেন অমলবাবু। পারলে তাই যেতাম, তবে থার্মিয়ায় যাওয়ার প্রযুক্তি আমরা পৃথিবীর বিজ্ঞানী বা প্রযুক্তিবিদরা এখনো আবিষ্কার করতে পারিনি, শান্ত গলায় বললেন নকামামা। তারপর চালিয়ে গেলেন পরবর্তী অধ্যায় বলা, একটুকুও না থেমে। আসলে দুদিন বাদে দ্বীপের যে দিকটায় আগ্নেয়গিরির তাপের রেশ পৌঁছায়নি সেদিকটায় গিয়েছিলাম আমরা। আবিষ্কার করেছিলাম কেন মারা গিয়েছিল ব্যারন আইল্যান্ডের অধিবাসী প্রাণীরা। আসলে থার্মিয়ার সিলিকেট প্রাণীদের সঙ্গে চলে এসেছিল থার্মিয়ার জীবাণু থার্মাবস, যা আমাদের মাইক্রোবসের মতো ক্ষুদ্র আকারের। কিন্তু এই থার্মাবস আগ্নেয়গিরির অভ্যন্তরে লাভার উপযুক্ত পরিবেশ পেয়ে বেঁচেছিল সেখানে। তাদের অনেক লাভার উদ্গীরণ সময় বেরিয়ে এসে ছড়িয়ে পড়ে ব্যারন আইল্যান্ডের সর্বত্র হাওয়ার মাধ্যমে। ওদের আক্রমণেই শেষ হয়ে গেছে ব্যারন আইল্যান্ডের প্রাণীরা, কেননা এই ভিন গ্রহের থার্মাবসদের আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা তাদের জানা ছিল না। তা আপনাদের কিছুটা হলো না কেন? যুগপৎ আমি আর দেবাশিসবাবু প্রশ্নটা করলাম একই সঙ্গে। ছাত্রদের শিক্ষা দেওয়ার ভঙ্গিতে নকামামা বললেন, আসলে আমরা যখন সেখানে পা রেখেছিলাম তার আগেই ওই আবহাওয়ায় অভ্যস্ত না হওয়ায় জন্য থার্মোবাস দলের মৃত্যু হয়েছে। নকামামা জল খাবার জন্য একটু থামতেই সমীরণ উত্তেজনা চাপতে না পেরে, তা মামা তারপর কি হলো? আর কি হবে? এরপরে আমরা চলে এলাম পোর্ট ব্লেয়ার। দিন 20 পরে আগ্নেয়গিরির সক্রিয়তা অনেকটা কমে এলে বিশেষ পোশাকে সজ্জিত হয়ে হেলিকপ্টার করে আমি, মাধবন আর আইরিন সঙ্গে নৌবাহিনীর একজন কমান্ডারকে নিয়ে রওনা দিলাম আবার ব্যারন আইল্যান্ডের উদ্দেশ্যে। অন্য সবাই অবশ্য এর মধ্যে যে যার দেশে ফিরে গিয়েছেন, ও আসল কথা তো বলাই হয়নি। এই বিশেষ পোশাক কটি আমায় প্রফেসর শঙ্কু উপহার দিয়েছিলেন। যাই হোক, নামলাম গিয়ে সেই জায়গায় যেখান দিয়ে লাভা স্রোত বয়ে গিয়েছিল সমুদ্রে। তার চিহ্ন তখনও পরিপূর্ণ বিদ্যমান। তার আগেই অবশ্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ভিন গ্রহের ওই প্রাণীদের ব্যারন আইল্যান্ডের বাইরে আনা তো হবেই না, কোনো ফটোও তোলা হবে না, কেননা সেটা করলে অযথা সারা পৃথিবীতে আতঙ্ক তৈরি হবে, যা এই পরিস্থিতিতে মোটেই কাম্য ছিল না সাধারণ পরিষদের কর্তাদের কাছে। মাটি খুঁড়ে সমস্ত দেহগুলিকে কবর দেওয়ার আগে ভালো করে পরীক্ষা করে দেখল মাধবন। অবাক হয়ে দেখলাম প্রাণীগুলির দুটি চোখই চৌকো আকারের। আরেকটি জিনিস দেখেছিলাম যা আমাদের বিস্মিত করেছিল, প্রাণীগুলির নাক বলে কিছুই নেই। গলার কাছে একটা গোলাকার ফুটো, যার চারিদিকে আরেকটি বলয়, যার সাহায্যে তারা তেজস্ক্রিয় শক্তি গ্রহণ করে বেঁচে থাকার প্রয়োজনে। নাভির মতো জায়গায় ছিল একটা মোটা ছোট নল। মাধবন পরীক্ষা করে বলল যে সেটি ওই প্রাণীর শরীরের বর্জ্য পদার্থ নির্গমনের পথ। গোবিন্দবাবু অনেকক্ষণ নীরব শ্রোতার ভূমিকা পালন করার পরে হঠাৎই অবিশ্বাসের ভাব দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এতদিন পরেও শরীরগুলো অবিকৃত ছিল? নকামামা হেসে বললেন, আসলে রসায়ন জানলে আপনি বুঝতেন এই প্রাণীর মূল গঠনে সিলিকেট শৃঙ্খলের ভূমিকা থাকার জন্য পৃথিবীর আবহাওয়ায় এদের শরীর
বছরের পর বছর ধরেও অবিকৃতই থাকবে। যাই হোক, শেষ পর্যন্ত পৃথিবী যে বাইসা গেল এইটাই ভালো লাগতেছে, বললেন পরান্দা। বেঁচে যে গেল এমন কথা এখনই হলপ করে বলা যাবে না, বললেন নকামামা। শুনে আতঙ্কের স্বরে বললেন পরান্দা, কেন কেন এই কথা বলতেছেন কেন? চিন্তার রেখা কপালে এনে নকামামা বললেন, আগ্নেয়গিরির গহ্বরে বসে আরও ওই ধরনের প্রাণীরা কোনো ফন্দি আছে কি না তা জানা আমাদের পক্ষে সম্ভব নয়, কেননা সেই প্রযুক্তি আমাদের এখনও জানা নেই। তাহলে তো আমরা এখনও খুব বিপদের মধ্যে আছি, বললেন অপূর্ববাবু। সেটা যে নেই এ কথা এখনই নিশ্চিতভাবে বলা যাবে না, তাই নজর রাখার জন্য উপকূলরক্ষী বাহিনীর এক বিশেষ দলের টহলের বন্দোবস্ত করা হয়েছে, আর কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ব্যারন আইল্যান্ডকে সবসময় পর্যবেক্ষণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, বলে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে তার ব্যারন আইল্যান্ড অভিযানের গল্প শেষ করে নকামামা পা বাড়ালেন তার বাড়ির দিকে। আমরাও হতভম্ব হয়ে এওর মুখের দিকে চাওয়াচাই করে রওনা দিলাম আমাদের বাড়ির পথে। কেমন লাগলো আজ আমার বলা এই কল্পবিজ্ঞান? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও ভালো কল্পবিজ্ঞানের গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।